নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। হাইকোর্টে ইডির বয়ান কি তৃণমূলের হাতিয়ার? আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে কোনো নথি তারা বাজেয়াপ্ত করেনি। প্রথম দিন থেকেই তৃণমূল দাবি করেছে কয়লা পাচারের তদন্তের নামে তাদের ভোটের নথি হাতাতেই আইপ্যাকে অভিযান করে ইডি। এদিন ইডির বয়ান রেকর্ড করে আদালত। তৃণমূলের মামলা নিষ্পত্তি করে দেন বিচারপতি। স্থগিত করে দেওয়া হয় তল্লাশিতে বাধার অভিযোগে ইডির করা মামলা। গত সপ্তাহের বৃহস্পতিবার আইপ্যাকের অফিসে ইডি হানা ঘিরে বেনজির সংঘাত। তৃণমূলের দাবি তাদের ভোটের নথি স্ট্র্যাটেজি হাতাতেই ইডির রেড। ইডি দাবি করে কয়লা পাচার নিয়ে পুরনো একটি মামলায় অভিযান চালায় তারা। তৃণমূল এবং ইডি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়। বুধবার ছিল সেই জোড়া মামলার শুনানি। সেখানেই তৃণমূলের করা মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। এদিন শুনানি পর্বে ইডির আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু বলেন, ইডির অভিযানের সময় সেখান থেকে নথি নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নথি ইডিকে ফেরত দেওয়া হোক। ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি। তখন তৃণমূলের আইনজীবী মনিকা গুরুস্বামী বলেন, ইডির বক্তব্য রেকর্ড করুক আদালত। এরপর ইডির আইনজীবীও বলেন, 8ই জানুয়ারি আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধারের বাড়ি থেকে অভিযানে পাওয়া নথি নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এই সওয়াল রেকর্ড করা হোক। এই মন্তব্য রেকর্ড করার পর তৃণমূলের মামলা নিষ্পত্তি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল, প্রথমে আর্গুমেন্ট হয়েছিল মেনটেনেবিলিটি এটসেট্রা এটসেট্রা। আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে। সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চনামা দেখিয়েছে কোর্টকে। কোনো কিছু সিজ হয়নি আর কোনো কিছু পাওয়া যায়নি, যেটা একটা খুব একটা সন্দেহজনক। ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ডিউরিং কোর্স অফ হিজ সাবমিশন এটাও বলেছে কোনো সিজ করা হয়নি কোনো কিছু। তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন অন দেয়ার টার্মস, যে কোনো কিছু সিজ হয়নি বলে। ইডির বয়ানকে হাতিয়ার করছে তৃণমূল, কারণ তৃণমূল প্রথম থেকেই দাবি করেছে কয়লা পাচারের তদন্তে নথি বাজেয়াপ্ত করতে নয়, তৃণমূলের ভোটের নথি পেতেই অভিযান চালায় ইডি। আর এদিন ইডি আদালতে জানালো তারা অভিযান চালিয়ে সেদিন কোনো নথি বাজেয়াপ্ত করেনি, অর্থাৎ কয়লা পাচারের তদন্তে কোনো নথি বাজেয়াপ্ত হয়নি। আমাদের যে মূল অভিযোগ, সেই অভিযোগ অটুট রয়েছে। এবার সেই অভিযোগের চাপে পড়ে গিয়ে এখন ইডিকে বলতে হচ্ছে যে আমরা কিছু সিজ করিনি। ইডি তার কোনো উত্তর দিতে পারছে না। তারা কখন সে বাড়িতে গেছে, তারপরে অতটা সময় তারা ওখানে কি করছিল, চোখের সামনে হয়েছে, উত্তর তুলে আনা হয়েছে। যেসব জিনিস সার্চ অ্যান্ড সিজারের কাজ হওয়ার কথা, সেগুলোকে টেনে হিজড়ে বার করে আনা হয়েছে। সবুজ ফাইল, তারা বাংলা দেখেছে। মানুষ আর এসব শুনতে চায় না, বুঝতেও চায় না। মানুষ জানে দুর্নীতির কাছ থেকে বাঁচতে গেলে তৃণমূলের বিসর্জন দরকার। এদিন হাইকোর্টের শুনানির শুরুতে ইডির আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে, 1 সপ্তাহের মধ্যে শুনানি হবে। হাইকোর্ট কিছুদিন মামলা স্থগিত রেখেছিল, আরও কিছুদিন স্থগিত রাখুক। সুপ্রিম কোর্টের শুনানি দেখে এই আদালতে মামলার শুনানি হোক। তখন তৃণমূলের আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টে ইডি আবেদনের কথা জানা নেই, তাই হাইকোর্টে আবেদনের শুনানি হোক। দুপক্ষের সওয়াল জবাব শেষে ইডির মামলা স্থগিত রাখেন বিচারপতি। ইডি যেটা ফাইল করেছিল, যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে, মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেই মামলাটা ইডি টাইম চেয়েছিল। ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে, অ্যাডজন করে দাও। জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছে, সেই জন্য মামলা অ্যাডজন করা হলো। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের লিস্টে রাখা হয়েছে ইডির মামলা। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চে মামলা নথিভুক্ত হয়েছে। নিউজ 18 বাংলা। কাল হাইকোর্টে মুলতবি আর আজ সুপ্রিম কোর্টে শুনানি। আজ সুপ্রিম কোর্টে আইপ্যাকের শুনানি, সুপ্রিম কোর্টে ইডির করা মামলার শুনানি। কাল হাইকোর্টে মুলতবি, আজ সুপ্রিম কোর্টে শুনানি। আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক শুনানি। মৈত্রী রয়েছে বিস্তারিত বলবে। মৈত্রী, দেখো, আজকে সর্বোচ্চ আদালতে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি বিপুল
সংসদীর বেঞ্চে এই মামলা শুনানির জন্য নথিভুক্ত হয়েছে এবং থাকলে আজকে কিন্তু এই মামলা শুনানি হবে। এবং যেহেতু গতকালই কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে তারা চাইলে সর্বোচ্চ আদালতে দৃষ্টি আকর্ষণও করতে পারে, এবং যেটা মনে করা হচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে চেষ্টা করা হবে যাতে আজকেই যে কোনো ভাবে সর্বোচ্চ আদালতে এই মামলা শুনানি হয়। ফলে আজকে নজর থাকবে যে সর্বোচ্চ আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে কি কি বক্তব্য উঠে আসে এবং সর্বোচ্চ আদালতেরই বা কি অবজারভেশন থাকে। বেশ, ধন্যবাদ। এসআইআর শুনানি আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ। আর এবার উত্তর 24 পরগনার অশোকনগরে পূর্ব বর্ধমানে নিজেই নিজেকে নোটিশ দিলেন বিএলও, স্ত্রীকেও ধরালেন নোটিশ। মুর্শিদাবাদ ও হাওড়ায় বিএলওদের ইস্তফা। বছর 62-র নিখিল দাস উত্তর 24 পরগনার অশোকনগরের বাসিন্দা। বুধবার ভোরে গুমা স্টেশনের কাছে রেল লাইনের পাশে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এদিনই এসআইআর শুনানিতে যাওয়ার কথা ছিল বৃদ্ধের, তার আগেই আতঙ্কে আত্মহত্যা করেছেন। সন্ধ্যাবেলায় এরকম বেরিয়ে গেছে। আজকে আমাদের হিয়ারিং ছিল, কালকে রাতে উনি টেনশনে ছিল খুব, সবার কাছে বলতো যে আমার কি হবে, আমার ভোট কাটা যাবে। উত্তর 24 পরগনার বসিরহাট, এখানকার বাসিন্দা শরীফুল মণ্ডল বিশেষভাবে সক্ষম, ঠিকমতো হাঁটতে পারেন না। তাকেও বুধবার যেতে হয় এসআইআর শুনানিতে। খুব কষ্ট করে আজকের আমি এই বিডি অফিসে এসেছি। আমার সাথে একজন নিয়ে আসতে হয়েছে, তার 500 টাকা থেকে 700 টাকা তার আছে গাড়ি দিতে হয়েছে, বা প্লাস গাড়িও করতে হয়েছে। এটা হিয়ারিংটা আমাদের অফিসে হবার, বাড়িতে হবার কথা ছিল। আমি 100% প্রতিবন্ধী। দেবশঙ্কর চট্টোপাধ্যায় পূর্ব বর্ধমানের কেতুগ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক, 165 নম্বর বুথের বিএলও, সেখানকার ভোটার। তার এবং তার স্ত্রীকে ডাকা হয়েছে এসআইআর শুনানিতে। বুধবার দুজনেই নোটিশ পান। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমাদের বাবার টাইটেলটা ভুল ছিল, কিন্তু যদিও 2002 এর লিস্টে কিন্তু বাবার নাম ঠিকই ছিল। তো আমি সেই পরিপ্রেক্ষিতে মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে আমার বাবার নাম সঠিক রয়েছে আমি সেটা প্রোভাইড করেছিলাম। তার সত্ত্বেও আমার নামে হিয়ারিং নোটিশ ইস্যু করেছে। পূর্ব বর্ধমানের কাটোয়া, এখানকার শ্রীখণ্ড পঞ্চায়েত এলাকায় ভোটার সংখ্যা প্রায় 10,000। স্থানীয়দের দাবি, এর মধ্যে প্রায় 4,000 জনকে শুনানিতে ডাকা হয়েছে। হয়রানির অভিযোগে তারা পথে নামেন। মোট ভোটার সংখ্যা হচ্ছে আপনার 10,000-এর উপর। 10,000-এর ভোটারের মধ্যে মোটামুটি কম বেশি প্রথম দফাতে আপনার 4,300 মতো ভোটারকে হিয়ারিং এর জন্য নোটিশ করা হয়েছে। আমার ধরুন কোনো মেয়ের তার লিঙ্কেজ করেছে তার মায়ের সঙ্গে, বলছে তাকে প্রমাণ করাতে হবে সে ওর মা নাকি। পূর্ব বর্ধমানের কেতুগ্রামেও শুনানিতে হয়রানি অভিযোগে এদিন বিক্ষোভ দেখানো হয়। মুর্শিদাবাদের ফরাক্কা, এখানকার 200 জন বিএলও এদিন বিডিও অফিসে গণ ইস্তফাপত্র জমা দেন। গত 3-4 মাস থেকে এসআইআর কাজে ব্যস্ত। আমরা হচ্ছি বেশিরভাগ প্রধান শিক্ষক। প্রথমে এসআইআর বলা হয়েছিল ফর্ম দিলেই হবে, ফর্ম জমা নেবেন। এখন যে ডকুমেন্টস গুলো দেওয়া হচ্ছে জনসাধারণের পক্ষে খুব সমস্যা। মানসিক ভাবে ভেঙে পড়ছি, আমার নিজের পরিবার আছে। আপনাদের প্রচুর লোক আছে, কিন্তু আমাদের নোটিশ দিতে আসতে হবে। আমরা এখানে সবাই একটাই আজকে এত বিয়েরও আত্মহত্যা করলো, আজকে আমরা কোনো নির্দেশ ইলেকশন কমিশন এত চাপ দিচ্ছে, আপনারা সেই চাপ দিতে পারছেন। কিন্তু এই মুহূর্তে যদি আপনারা রিজাইন করেন, সাধারণ নাগরিক কিন্তু অনেকের নাগরিকত্ব চলে যেতে পারে, সেই জায়গাটা চলে যেতে পারে। নাগরিকরা এবারে তারা কিভাবে নাগরিক বাঁচাবে, আমরা যেমন পথে নেমেছি ওরাও নামতে হবে। এসআইআরের কাজের চাপে নাজেহাল, এই অভিযোগে পূর্ব বর্ধমানের কাটোয়ায় পথে নামলেন বিএলওরা। মঙ্গলকোটে গণ ইস্তফার হুঁশিয়ারি বিএলওদের।
কমিশন আমাদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিচ্ছে, সাধারণ মানুষকে তারা হয়রানি করছে। তাই আমরা চাই এ থেকে পরিত্রাণ পেতে। এই মুহূর্তে যদি আমরা পরিত্রাণ না পাই তাহলে ভবিষ্যতে আর আমাদেরকে দায়ী করে আমাদেরকে, এই কারণে আমরা সকলেই কিন্তু গণ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিউজ 18 বাংলা। ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুর, হিয়ারিং চলাকালীন ক্যাম্পে চড়াও বিধায়ক সঙ্গীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ। অফিসের টেবিল চেয়ারে ভাঙচুরের অভিযোগ। ক্যাম্পে উপস্থিত আধিকারিকদের মারধর, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরে আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখার কি আছে? হ্যাঁ, তোমার দেখার কি আছে? নির্বাচন কমিশনার, এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহা না পাই, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না। বিগত কিছুদিন আগে যেটা দেখলেন ধুলিয়ান যে ঘটনা ঘটলো, সেই ঘটনারই মূল কাণ্ডারি এই বিধায়ক মনিরুল ইসলাম। এটা নতুন কিছু না, বিডিও অফিস কেন, এরপর দেখবেন এসডিও অফিসও হয়তো ভাঙচুর করতে পারে, তারপর দেখবেন পুলিশ থানাও ভাঙচুর করতে পারে, এটা তো নতুন কিছু না। ফারাক্কায় ভাঙচুরে গ্রেফতার 2, বিডিও অফিসে ভাঙচুরে পুলিশের জালে 2। ডিজি রাজীব কুমারের সঙ্গে কথা কমিশনের। কমিশনকে আরও গ্রেফতারের আশ্বাস ডিজির। ব্যবস্থা না নিলে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ কমিশনের। সরকারি জমি ব্যক্তিগত করার ছক, গ্রেফতার পটাশপুরের প্রাক্তন ভূমি আধিকারিক। ধৃত প্রাক্তন ভূমি রাজস্ব অফিসার দশরথ রাউত। সরকারি জমি ব্যক্তিগত করার ছক, আরো বিস্তারিত জানাবে পঙ্কজ রয়েছে। পঙ্কজ, এই বিষয়টা কিভাবে সামনে এলো? দেখো জুনিয়র, এই দশরথ রাউত যিনি ছিলেন পটাশপুর 2 নম্বর ব্লকের ভূমি রাজস্ব দপ্তরের আরও অর্থাৎ রেভিনিউ অফিসার, তিনি গত 1 বছর ধরেই কিন্তু যেখানে অভিযোগ আসছে, যেখানে তিনি দায়িত্বে ছিলেন এবং টাকার প্রলোভনে যেখানে সরকারের জায়গা ব্যক্তিগত করে দেওয়ার বানচাল ব্যক্তিগত করে দিত এবং যেখানে সরকারের নথি সার্ভার থেকে ডিলিট করে দেওয়ার অভিযোগ আসছে। বারবার অভিযোগ এসছে, অভিযোগ সেক্ষেত্রে তৎকালীন যেখানে বিএলআরও ছিল, বিএলআর ভূমি রাজস্ব দপ্তরের অফিসার, তিনি কিন্তু দেখতে পেয়ে সেটা নিয়ে কিন্তু এই পটাশপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ দেওয়ার পরেই কিন্তু দেখা গেল যে দশরথ রাউত তিনি কিন্তু অবসর নেন, চাকরি থেকে অবসর নেন, তিনি তার মেদিনীপুর বাড়িতে থাকেন। সেই যখন অভিযোগ পড়ার পর থেকে তিনি গা ঢাকাও দিয়েছিলেন বাড়ি থেকে। তবে দীর্ঘ কয়েকদিন যাওয়ার পরে কিন্তু পটাশপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জানতে পারে যে মেদিনীপুর শহরে তিনি আসেন বাড়িতে। তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়, তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এর বিষয়ে আরো কি জানা যাচ্ছে তদন্ত করছেন পটাশপুর থানার পুলিশ। ধন্যবাদ। ডকুমেন্ট নিয়ে গেলাম, ওনারা দেখলেন যে তোমাদের এরকম ডিলেট হয় না, আমরা তো কিছু না, অফিস থেকে কি হয়েছে, সরাসরি অফিস থেকে হয়েছে। ওনারা বলে ঠিক আছে যা, ওটা মনে হয় ওদের অফিসিয়ালি মিস্টেক হবে, ওনারা নিজেরা স্বীকার করলে। আমরা অফিসিয়ালি যেটা সিদ্ধান্ত নেবে সেটা আমরা তো ওনাদের সঙ্গে বাবা যাওয়ার পর আমরা দীর্ঘদিন চাষ করছি, অনবরত চাষ করেই আসছি, অতএব যেটা অফিসিয়ালি নিয়ম সঙ্গত সেটাই হবে। যে ডিরেক্ট করে দিয়েছে তার কি শাস্তি হওয়া উচিত? সেটা অফিসে যেটা ন্যায়সঙ্গত সেটাই করবে। অভিযোগ কিছু ভুলভাল রেকর্ড কারেকশন ছিল, বরকা ডিলিশন ছিল, এরকম সরকারি জমি রায়তি করে দেওয়ার অভিযোগ ছিল আমার পূর্বতন বিএলআর সময় আর কি। ফের কি নিপা সংক্রমণ? নিপা ভাইরাস সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি 2 জন, একজন বর্ধমান মেডিকেলের জুনিয়র ডাক্তার, আর একজন ওই হাসপাতালের নার্স। আচমকা জ্বর, খিঁচুনি, গায়ে যন্ত্রণা। নিপা ভাইরাস সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি 2 জন, একজন দক্ষিণ 24 পরগনার বাসিন্দা, বর্ধমান মেডিকেলের জুনিয়র ডাক্তার, আর একজন ওই হাসপাতালেরই নার্স। সম্প্রতি নিপা পজিটিভ 2 নার্সের হদিশ মিলেছে। তার মধ্যে একজন পুরুষ নার্স, তিনি পূর্ব মেদিনীপুরের ময়নার বাসিন্দা, আর একজন তরুণী, তিনি পূর্ব বর্ধমানের। দুজনেই বারাসাতের বেসরকারি হাসপাতালের নার্স, সেখানেই ভর্তি রয়েছেন। জানা গিয়েছে পুরুষ নার্সের অবস্থা ভালো নয়, আর তরুণী নার্স কোমায়। যারা পেশেন্টের সংস্পর্শে এসছেন, ক্লোজ কন্ট্যাক্ট, তাদেরও কিন্তু একটা পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস দেওয়া হয় এই ধরনের রেমডেসিভির বা ফ্যাভিপিরাভির
12 থেকে 13 দিন তাদের নিতে বলা হয়। আইসোলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেন তাদের নেগেটিভ প্রেশার আইসোলেশন, মানে নেগেটিভ প্রেশার মানে সেই ঘরের হাওয়া বাইরে কোথাও যেতে পারবে না, কেননা পেশেন্ট ইনফেক্টেড। ফল বা সবজি যেগুলো বাজার থেকে কিনে আনা হচ্ছে ভালো করে ধুয়ে তারপরে ফলের খোসা ছাড়িয়ে তারপরেই খাওয়া উচিত। নিপায় আক্রান্ত পূর্ব বর্ধমানের তরুণী কিছুদিন আগে নদিয়ার কৃষ্ণগঞ্জে যান। বাংলাদেশ সীমান্তবর্তী ঘোগরাগাছিতে ছিল বিয়ের অনুষ্ঠান। সেখানে গিয়ে তিনি খেজুরের রস খান। সেখান থেকে নিপা ভাইরাস ছড়িয়েছে বলে আশঙ্কা। নদিয়ার ঘোগরাগাছি গ্রাম নিপা ভাইরাসের উৎস হতে পারে বলে মনে করা হচ্ছে। এবছরে যে দুটো কেস এখানে হয়েছে, দুই নার্স ভদ্রমহিলার, সেটা সম্ভবত বাদুড় দিয়ে সংক্রমিত হয়েছে এবং সেটা খেজুর রস থেকে। যেহেতু এটা ছড়িয়ে পড়তে পারে, বলবো শিশুদেরকে অবশ্যই সামনে রাখবেন এবং যাদের সর্দি কাশি হয়েছে মনে হবে, জ্বর হয়েছে মনে হবে, তাদেরকে কিন্তু নিজেদেরই কোয়ারেন্টাইনে যেতে হবে, মানে নিজেদেরকেই আলাদা করে নিতে হবে। তাহলে কিন্তু আমরা এই সাইকেলটাকে ব্রেক করতে পারবো। আমার মনে হয় এটা খুব বিক্ষিপ্ত ঘটনা হয়েছে এবং খুব শীঘ্রই আমরা এটাকে কন্টেন্ট করে ফেলতে পারবো। কোভিডকে আমরা জয় করেছি, নিপা ভাইরাসকেও জয় করে ফেলবো। নিপা ভাইরাস 2001 সালে শিলিগুড়িতে হানা দেয়, বেশ কয়েকজন মারা যান। এবার তাই সতর্ক উত্তরবঙ্গ মেডিকেল। সার্ভিলেন্স কিন্তু ওই 2010-এর পর থেকে সবসময়ই হয়। এখানকার যারা অ্যানিমেলস আছে সেটা নাইসেট থেকে এবং এনআইবি পুনে থেকে এই সার্ভিলেন্সটা করা হয়, দেখা হয় যে এইসব অ্যানিমেল বা বার্ডের মধ্যে এই ভাইরাসগুলো রয়েছে কিনা। আর তাছাড়াও আমাদের নিজেদের ভিআরডিএ ল্যাবরেটরি আছে, যেখানে আমাদের পিসিআর এর মাধ্যমে নিপা ভাইরাসের টেস্টিং করা হয়। তো এখানে ঘাবড়ানোর কিছু নেই, এটা নিয়ে বেশি চিন্তা করারও কিছু নেই। এই ধরনের কোনো সিমটমস নিয়ে যদি আসে, আমাদের এখানে টেস্টিংয়ের এই ফেসিলিটি রয়েছে, তখন টেস্টিং করে বোঝা যাবে তার ইনফেকশনটা আছে কিনা। নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলা এবারে নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। এই সপ্তাহে জাঁকিয়ে শীতের আমেজ শেষ। শনিবার পর্যন্ত জমিয়ে শীত দক্ষিণবঙ্গে। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কত রয়েছে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। কি বলছে অফিস? দেখো, আজও 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে, সামান্য কমেছে। গতকাল 13.7 ছিল, আজ 13.2 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা অর্থাৎ 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে আগামী 2-3 দিন, অর্থাৎ শনিবার পর্যন্ত। রবিবার থেকে আবহাওয়া পরিবর্তন দক্ষিণবঙ্গে এবং শুক্রবার আগামীকাল থেকে কুয়াশার সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি এবং 2 বর্ধমান, বীরভূম এবং উত্তর 24 পরগনাতে কুয়াশার দাপট একটু বেশি থাকবে, ঘন কুয়াশার সতর্কবার্তাও থাকবে। তবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন এবং যে জমিয়ে শীতের লম্বা স্পেল চলছে, এই স্পেলটা সোমবার থেকে কমতে পারে, অর্থাৎ তাপমাত্রা বাড়বে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যেতে পারে সোমবার থেকে বুধবারের মধ্যে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ এই মুহূর্তে যে তাপমাত্রা কলকাতা ও সংলগ্ন জেলায় যেমন 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিভিন্ন জেলাতে রয়েছে, ঠিক তেমনি পশ্চিমের জেলাগুলিতে 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরো 2-3 ডিগ্রি বেড়ে যাবে এবং শীতের যে আমেজের স্পেল চলছে এই তাই কিছুটা ছেদ করবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, একেবারেই ধন্যবাদ। এ সপ্তাহে জমিয়ে শীতের আমেজ শেষ। রবিবার আবহাওয়ার পরিবর্তন হবে। আর উত্তরবঙ্গের দিকেও নজর রাখতেই হচ্ছে, উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে, কারণ উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়িতে ঘন কুয়াশার দাপট, কোচবিহার, মালদাতেও। পাহাড়ে আজ সকাল থেকে কেমন ঠান্ডা রয়েছে আপডেট নেব। পার্থ রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, পাহাড়ে আজকে কেমন ওয়েদার? এখন সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং অর্থাৎ পার্বত্য এলাকায় কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কারই রয়েছে। ঘন কুয়াশার সতর্কতা অবশ্যই রয়েছে পাহাড়ি এলাকায়। সমতল জেলাগুলোর দিকে তাকায় সেখানেও কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, তবে তাপমাত্রা কিন্তু খুব একটা হেরফের হয়নি। দার্জিলিং এ সকাল থেকে তাপমাত্রা রয়েছে 5 থেকে 6 ডিগ্রি আশপাশে, কালিম্পংয়ে 8 থেকে 9 ডিগ্রি আশপাশে, কার্শিয়াংও 8 থেকে 9 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে সমতল জেলাগুলিতে 9 থেকে 11 ডিগ্রির মাঝে কিন্তু ঘোরাফেরা করছে তাপমাত্রা। অর্থাৎ যে কনকনে ঠান্ডা, সেই কনকনে ঠান্ডা রয়েছে হিমেল হওয়ার জেরে। তবে বেশ কিছু জেলায় বা পাহাড় এবং সমতল বেশ কিছু জেলায় কুয়াশা সতর্কতা রয়েছে এবং জাতীয় শীত তার কিন্তু কিছুটা হলেও কিন্তু জাতীয় শীতের সম্ভাবনা আবারও রয়েছে সপ্তাহের শেষ দিকে। আগামী সপ্তাহের শুরু থেকে কিন্তু আবার কিছুটা পরিবর্তন হবে উত্তরবঙ্গে। বেশ, ধন্যবাদ।